আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা যারা সামাজিক মাধ্যমে সংযুক্ত আছেন এবং সামাজিক মাধ্যমে কি ঘটছে এগুলো খোঁজখবর রাখেন, তারা দেখতে পেরেছেন যে অতি সম্প্রতি একটি ভিডিও, ছোট্ট একটি ভিডিও বার্তা রীতিমতো ভাইরাল হয়ে গেছে এবং সেই ভিডিও বার্তাতে জনাব তারেক রহমান তিনি বেশ উচ্ছ্বসিত হয়ে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তার যে স্বভাবসুলভ ভঙ্গি, সেই ভঙ্গিতে দুই হাত নেড়ে জাতির উদ্দেশ্যে তিনি বলছেন, খুব শীঘ্র দ্রুত আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে, সাক্ষাৎ হবে। খুব অল্প সময়ের একটা ছোট ভিডিও। এটি বিএনপির যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে প্রচার করা হচ্ছে এবং বিএনপি যারা নেতাকর্মী তারা আবার এই ভিডিও বার্তাটি তাদের নিজস্ব যে ওয়াল সেখানে ব্যাপকভাবে তারা প্রচার করছে এবং সবাই বলার চেষ্টা করছে আহলান ওয়া সাহালান, স্বাগতম এবং স্বাগতম। ওহে আমাদের প্রিয় নেতা, আমাদের ত্রাণকর্তা, আমাদের যাকে বলা হয় দেশনায়ক, আমাদের কর্ণধার, আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, আমাদের এ জাতির উদ্ধারকর্তা, আপনি আসুন, দেশ আপনার, এসে বসুন, ক্ষমতার সিংহাসনে বসুন, আপনি আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবং তার এই ভিডিও বার্তা নিয়ে বিএনপির সকল স্তরে যারা নেতাকর্মী তারা আবেগে থরথর করে কাঁপছেন, উচ্ছ্বাসে তারা হাসছেন, আনন্দে তারা উদ্বেলিত হচ্ছেন এবং তাদের মধ্যে যে এখন পুঞ্জীভূত বেদনা, ক্ষোভ, কষ্ট, আতঙ্ক, হতাশা যা কিছু রয়েছে, তারা নেতার আগমনের সুসংবাদে তারা রীতিমতো যাকে বলা হয় তাদের সকল দুঃখ, বেদনা, কষ্ট, অপূর্ণতা, অসম্পূর্ণতা সব কিছু ভুলে গিয়ে নেতার আগমনের অপেক্ষায় অধীর আগ্রহে তারা দিন যাপন করছেন। দল হিসেবে বিএনপি ভাবছে বা চেষ্টা করছে বা করবে তারেক রহমান সাহেবের যে আগমন, সে আগমনটিকে ঐতিহাসিক একটি মুহূর্ত হিসাবে তারা এটিকে যাকে বলে একটা মাইলস্টোন রূপে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। ইতিপূর্বে বাংলাদেশে দুটো গুরুত্বপূর্ণ প্রত্যাবর্তন হয়েছে। একটি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি এসেছিলেন 1972 সনের 10ই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডনে গিয়েছিলেন এবং লন্ডন থেকে দিল্লি হয়ে ঢাকাতে এসেছিলেন এবং সেদিন ঢাকা রাস্তায় মানুষের ঢল নেমেছিল। দ্বিতীয় যে একটা অভিষেক, আগমন এবং প্রত্যাবর্তন ঘটেছিল শেখ হাসিনার 1981 সালে, তিনি ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন মে মাসে। পুরো এয়ারপোর্ট থেকে শুরু করে বাংলাদেশে এত বড় জমায়েত, এমনকি বঙ্গবন্ধুর 10ই জানুয়ারির তারিখে যেভাবে লোক এসেছিল তাদের চাইতেও বেশি লোক হয়েছিল সেই যখন শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন। তো এ দুটো হলো একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ পর্যায়ের নেতাকে বরণ করে নেয়ার স্বতঃস্ফূর্ত সমাবেশের দুটো ঐতিহাসিক মুহূর্ত। এর বাইরে বিএনপি যখন ক্ষমতায় ছিল ঠিক সেই সময়টিতে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে এসেছিলেন। তো সেখানে অনেক লোক হয়েছিল তাকে বরণ করে নেওয়ার জন্য। এটা আসলে বঙ্গবন্ধুর সঙ্গে বা শেখ হাসিনার প্রত্যাবর্তনের সঙ্গে সম্পৃক্ত নয়, তবে সজীব ওয়াজেদ জয়কে বরণ করে নেওয়ার জন্য আওয়ামী লীগের যে উচ্ছ্বাস ছিল, আবেগ ছিল, সেলিব্রেশন ছিল, উদযাপন ছিল, তারপরে এখানে ইনভেস্টমেন্ট ছিল, জাঁকজমক ছিল, ওটাও বাংলাদেশে কিন্তু ওর সঙ্গে অন্য কোনো প্রত্যাবর্তনের তুলনা করা যাবে না। লোক হয়তো বঙ্গবন্ধুর ক্ষেত্রে বেশি হয়েছিল, লোক হয়তো শেখ হাসিনার ক্ষেত্রে বেশি হয়েছিল, কিন্তু যেটাকে বলা হয় একটা সাজানো, গোছানো, পরিকল্পিত এবং একটা সমাবেশ ঘটানোর জন্য বিপুল ব্যয়, আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা তারা নিজেদের পকেটে হাত দিয়ে সাধ্য মতো সর্বোচ্চ ব্যয় করে ঢাকা বিমানবন্দর থেকে শুরু করে সুধা সদন পর্যন্ত যেভাবে লোকারণ্য করে ফেলেছিল, এটি বাংলাদেশে বিরল ঘটনা। এবং সজীব ওয়াজেদ জয় আসার ওই সময়টিতে জনাব তারেক রহমান সাহেব
তাকে স্বাগত জানানোর জন্য তার আপনজনদের মধ্যে কয়েকজন নেতাকে পাঠিয়েছিলেন। তার মধ্যে জহিরুদ্দিন স্বপন ছিলেন, শুভেচ্ছা সহ একটি পত্র, ফুলের তোড়া ইত্যাদি সহকারে। কিন্তু জাতির দুর্ভাগ্য যে জনাব তারেক রহমান সাহেবের হাওয়া ভবনের পক্ষ থেকে যে শুভেচ্ছা দূত এবং শুভেচ্ছা বার্তা এবং শুভেচ্ছা যে ফুলের তোড়া, শুভেচ্ছার ফুলের তোড়া, এটি সুধা সদনে গিয়েছিল। তো সেটার যথাযথ সম্মান এবং মর্যাদা সুধা সদনের পক্ষ থেকে, জয় সাহেবের পক্ষ থেকে রাখা হয়নি। তারেক রহমান সাহেবের যারা প্রেরিত যারা লোকজন রয়েছে তাদের সঙ্গে দেখা করা হয়নি। তো এটা আমরা যারা সাধারণ জনগণ ছিলাম, আমাদের কাছে এই জিনিসগুলো ভালো লাগেনি। এনিওয়ে, তো এই যে এখন তারেক রহমান সাহেব যেটা যখন আসছেন এই সময়টিতে, বিএনপি যারা নেতাকর্মী তারা এই 3টি সমাবেশের কথা মাথায় রাখছেন: বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং যাকে বলা হয় সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশ প্রত্যাবর্তন। এই 3টির সমন্বয় ঘটিয়ে লোকে লোকারণ্য করা, তারপর এখানে উদযাপন করা, আনন্দ করা, ফুর্তি করা এবং পুরো সমাবেশ স্থলকে নিরাপদ করার জন্য বিএনপির মধ্যে নিঃসন্দেহে একটা মহাযজ্ঞ শুরু হয়ে গেছে। এর বাইরে তারেক রহমান সাহেব এসে কোথায় থাকবেন? কেউ বলছেন তিনি শ্বশুরবাড়িতে থাকবেন, কেউ বলার চেষ্টা করছেন তিনি একটা ভাড়া বাড়িতে উঠবেন। তার নিজস্ব বাড়ি নেই, তার মাও ভাড়া বাড়িতে থাকেন, বা মেজর যাকে বলে কামরুল সাহেবের যে বাড়িটি এখন যিনি ফিরোজাতে আছেন ওখানে তিনি থাকেন। এখন কামরুল সাহেবের ভাড়া নেন কি নেন না, কত ভাড়া ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা কখনো প্রশ্ন করিনি, হয়তো করব না। আবার তারেক রহমান সাহেব সম্পর্কেও সবাই বলার চেষ্টা করছেন যে তিনি কত মহান, তিনি জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য পুত্র। এই ঢাকা শহরে যতই বদনাম বলা হোক না কেন, তিনি তো নিজের একটা বাড়িতে, নিজের একটা অ্যাপার্টমেন্টে তিনি থাকতে পারছেন না, তাকে শ্বশুর বাড়িতে থাকতে হচ্ছে অথবা ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে। তো সেই দিক থেকে আবার জামাতের যারা লোকজন রয়েছেন তারা টিপ্পনী কাটছেন যে এগুলো রীতিমতো একটা ফাজলামো। এই কারণে এরশাদ সাহেব যে 2টো বাড়ি দিয়েছিলেন একটা থাকার জন্য, সেটা ক্যান্টনমেন্টের মধ্যে শেখ হাসিনা ভেঙে ফেলেছে। আরেকটি যেটা রয়েছে গুলশানে, আরেকটি বাড়ি যেটা ভাড়া দেওয়া হচ্ছে, সেটাও গুলশানে একটা বড় বাড়ি, যেটার ভাড়া থেকে তিনি তার সংসার চালাবেন বলে এরশাদ সাহেব তাকে সেটা দান করেছিলেন। তো সেই বাড়িটা তো এখনও আছে। তো সেই বাড়িটা তো তারেক রহমান সাহেব থাকতে পারেন। কোকো সাহেব মারা যাওয়ার পরে এখন তো সেই বাড়ির প্রধানতম উত্তরাধিকারী তিনি কেন ভাড়া বাড়িতে থাকবেন? তো এই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে। পক্ষের লোক যারা আছে তারা নানাভাবে তাকে বড় করার চেষ্টা করছে, আর বিপক্ষের যারা লোকজন আছে নানাভাবে তাকে ছোট করার চেষ্টা করছে। এর মধ্যে প্রশ্ন হলো তিনি কবে আসবেন? তিনি কি আসলে আসবেন? তার আশাটা কি ঠিক হবে? তার নিরাপত্তার অবস্থা কি, দেশের অবস্থা কি, ইত্যাদি নানা বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে আলাপ আলোচনা হচ্ছে। আপনারা যদি আমার মতামত জিজ্ঞাসা করেন তাহলে আমার কাছে মনে হবে জনাব তারেক রহমানের জন্য সবচেয়ে মোক্ষম সময়টি ছিল 2024 সালের আগস্ট মাসের 5 তারিখ থেকে 8 তারিখ সময় পর্যন্ত। এই সময়টি তার জন্য জোয়ার ছিল, এই সময়টি তার জন্য মহেন্দ্র খান ছিল। এই সময়টিতে তিনি যা বলতেন তাই আইন হতো, যা সিদ্ধান্ত দিতেন ওটাই জাতীয় সিদ্ধান্ত হতো, তিনি যা বলতেন ওটা আইনে রূপান্তরিত হতো। কিন্তু আগস্ট মাসের 8 তারিখের পর থেকে পুরো পরিস্থিতি ধীরে ধীরে তার নিয়ন্ত্রণের বাইরে গিয়ে এখন তিনি এমন একটি স্পর্শকাতর অবস্থায় আছেন, না ঘরকা না ঘটকা। দলের মধ্যে তার অবিসংবাদিত ক্ষমতা রয়েছে, কিন্তু এই সময়ের মধ্যে তার সঙ্গে ক্যান্টনমেন্টের কেমন সম্পর্ক রয়েছে আমরা জানি না। ভ্যারি সেন্সিটিভ। আপনারা জানেন যে ক্যান্টনমেন্টের সঙ্গে তার সম্পর্ক খারাপ ছিল, ভীষণ রকম খারাপ ছিল। তিনি সেই তার যারা কোমর ভেঙে দিয়েছেন, তার উপর যারা জুলুম করেছেন, অত্যাচার করেছেন, তাকে যারা ফ্যানের সঙ্গে টানিয়ে রেখেছেন, এই ভিডিওগুলো ভাসছে। তিনি অবশ্য বলেছেন যে তিনি এগুলো ক্ষমা করে দিয়েছেন। তো তিনি ক্ষমা করে দিয়েছেন, কিন্তু যাদেরকে ক্ষমা করেছেন তারা সেই ক্ষমা গ্রহণ করেছে কিনা, সেই ক্ষমাকে বিশ্বাস করেছে কিনা, এটা তাকে নিশ্চিত হতে হবে শতভাগ। এর কারণ হলো যে এই বিষয়টি নিয়ে তার যে প্রতিপক্ষ রাজনৈতিক দল তারা টিটকারি করছে, টিপ্পনী করছে এবং নানা রকম বাতাস দিচ্ছে।
ডালপালা নাড়াচ্ছে এবং চরমোনাই পীর সাহেবের যে বক্তব্য, সেই বক্তব্য এখনও কিন্তু নিদারুণভাবে রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে। তো সেই বিষয়টি বিএনপি যারা কর্তা ব্যক্তি রয়েছেন, সামরিক যারা উপদেষ্টা রয়েছেন, তারা এখানে কি সমঝোতায় এসেছেন এটা আমি জানি না। 2 নম্বর হলো যে সেনাবাহিনীর মধ্যে সেনাপ্রধান, তার বাইরে জামাতপন্থী যে সকল প্রেশার গ্রুপ রয়েছেন তারা, শোনা যায় যে সেখানে হিজবুত তাহরিরও একটা প্রেশার গ্রুপ রয়েছে, তারা যারা বিএনপিকে কখনই ক্ষমতা দেখতে চায় না, সর্বশক্তি দিয়ে বিএনপিকে প্রতিহত করতে চায়। মানে দুটো গ্রুপ, অর্থাৎ জামাতপন্থী প্রেশার গ্রুপ এবং হিজবুত তাহরির প্রেশার গ্রুপ। কিন্তু যিনি এখন সেনাপ্রধান রয়েছেন মিস্টার ওয়াকারুজ্জামান, তিনি এখন কি চিন্তা করছেন? তিনি কি জামাতের পক্ষে, হিজবুত তাহরির পক্ষে, ইউনূস সাহেবের পক্ষে, নাকি নিরপেক্ষ? এই বিষয়গুলো বিএনপিকে শতভাগ নিশ্চিত হতে হবে, শতভাগ নিশ্চিত হতে হবে। এরপরে যেটা আছে সেটা হলো তারেক রহমান সাহেব এই মুহূর্তে আসবেন, চলাফেরা করবেন এবং তার সেই চলাফেরার জন্যে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে যে সিকিউরিটি দেওয়া হবে সেটা কোন পর্যায়ের? সেটা কি আনসার দিয়ে দেওয়া হবে, বিজিবি দিয়ে দেওয়া হবে, বা পুলিশের যে নতুন ইউনিট করা হয়েছে সেই ইউনিট দেবে, নাকি তাকে এসএসএফ, যেটি একজন প্রধানমন্ত্রী পেয়ে থাকেন, ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়ে থাকেন, এবং সর্বোচ্চ এসএসএফের যে প্রোটোকল সেটি তিনি পাবেন। তার নিরাপত্তার বিষয়ে যদি শতভাগ এই গ্যারান্টি, রাষ্ট্রীয় গ্যারান্টি না পাওয়া যায়, তাহলে তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষার জন্য নিজস্ব বিনিয়োগ, নিজস্ব চেষ্টা এবং তদবির, এটা বর্তমান প্রেক্ষাপটে খুবই ঝুঁকিপূর্ণ। আমাদের সামনে খুবই একটা জঘন্য উদাহরণ আছে, সেটা হলো বেনজির ভুট্টোর উদাহরণ। তিনি যেভাবে, ঠিক এই তারেক রহমান সাহেব যেভাবে নির্বাচনের আগে আগে আসছেন, ওভাবে তিনি দুবাই থেকে পাকিস্তানে এসেছিলেন, এবং তার যে বিয়োগাত্মক ঘটনা ঘটেছে পাকিস্তানের রাজনীতিতে, ওটা পাকিস্তান অ্যাবজর্ব করতে পেরেছে। পাকিস্তান পিপলস পার্টি পেরেছে, আসিফ আলী জারদারি পেরেছে, বেলওয়াল ভুট্টো পেরেছেন, এবং পাকিস্তানের অন্যান্য রাজনৈতিক শক্তি, আমরা যতই এখান থেকে তাদেরকে বলি না কেন, আমরা এখনও পাকিস্তান জুডিশিয়ারি, মিলিটারি, তাদের যে সিভিল সোসাইটি, তাদের এমনকি মিডিয়া, এখনও পাকিস্তানের মিডিয়া যে পাওয়ারফুল, তার মানে 100%ও আমরা অর্জন করতে পারিনি। এখনও পাকিস্তানের সরকারি দপ্তর, প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয়, সেনাপ্রধানের বাসভবন, সেখানে যে জৌলুস এবং জাঁকজমক, তার 100%ও আমরা তার ধারের কাছে যেতে পারিনি। সেখানকার চিফ জাস্টিস, তার যে ক্ষমতা, প্রাদেশিক ক্ষমতা, ফলে ওখানে রাষ্ট্র, মিলিটারি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, রাজনীতিবিদ, সিভিল সোসাইটি, তারপর আমলা, এরপরে কমিউনিটি লিডার, যারা বিভিন্ন প্রদেশের যে সকল ধর্মীয় গোষ্ঠী রয়েছেন, সম্প্রদায় রয়েছেন, তাদের নেতা, এরা এতটা শক্তিশালী যে ধরুন একটা এলাকাতে, মানে ধরুন পাঠান বংশের একজন মুরব্বী, তো পাঠান বংশের একজন মুরব্বী, তিনি এতটা শক্তিশালী যে ওখানকার যে জিওসি মেজর জেনারেল রয়েছেন, তিনি কখনো তার সঙ্গে কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিকশনে যান না, কখনো যান না। ঐতিহাসিকভাবে রক্তগঙ্গা বয়ে যাবে। ফলে কি হলো, যখন প্রয়োজন হয় তিনি যখন জিওসির সঙ্গে দেখা করতে যান, জিওসি তাকে সম্মান জানানোর জন্য সেই কমিউনিটি লিডারকে, বংশীয় নেতাকে জানানোর জন্য, সেটা বেলুচিস্তান হোক, সিন্ধু হতে হোক, কিংবা অন্য জায়গাতে হোক, তো উনি রাস্তায় নেমে, গেটের বাইরে নেমে তাকে অভ্যর্থনা জানান। আবার জিওসির যখন দরকার হয় তখন তিনি গিয়ে সেই নেতার সঙ্গে দেখা করার জন্য তিনি যথেষ্ট তোয়াজ, তদবির, তমিজ এবং উপহার সহ নেতার সঙ্গে দেখা করেন। এইভাবে আসলে ওখানে একটা চমৎকার ব্যালেন্স হয়। ফলে ওই সমাজে অনেক কিছুই তারা অ্যাবজর্ব করতে পারে। কিন্তু আমাদের সমাজে আসলে এই মুহূর্তে বড় কোনো ক্ষয়ক্ষতি, একে তো শেখ হাসিনা নেই, আওয়ামী লীগ নেই, হাহাকার করছে চারিদিকে, জামাতের আমির অসুস্থ, তার যাকে বলা হয় বুকের থেকে মানে 5টি সেই যাকে বলা হয় কি বলবো এটা, মানে হার্টের যে ব্লক, এই ব্লকগুলো অপসারণ করা হয়েছে, তিনি এখনও হসপিটালে রয়েছেন। এবং সেখানে যদি তারেক রহমান সাহেব আসেন এবং তার নিরাপত্তাজনিত বা অন্য যে কোনো দুর্ঘটনা, সেই দুর্ঘটনা এই জাতি
যাকে বলা হয় অ্যাবজর্ব করতে পারবে না, তছনছ হয়ে যাবে। তো কাজেই তিনি আসছেন, তিনি আসতে চান, কিভাবে আনা হবে এই বিষয়গুলো নিয়ে আমি শুধুমাত্র আমার যে অভিজ্ঞতার কথা আছে সেটা বললাম। এখন রাষ্ট্র কর্তা ব্যক্তি, বিএনপির যারা সংশ্লিষ্ট লোকজন রয়েছেন, তারা তাদের সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা নেবেন, সিদ্ধান্ত নেবেন। আমরা যারা আমজনতা, আমরা শুধু দেখব আর তালি বাজাবো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, নিরাপদ রাখুন এবং ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।